ম্যাডাম দেখছেন, ও তো আমাকে স্কুলের ছাত্র। এই ছেলে, এই এদিকে আসো তো। কি হয়েছে ম্যাডাম? তোমার হাতে কি ওটা? কেন ম্যাডাম? সিগারেট। তুমি সিগারেট খাও? তুমি কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, ক্লাস 6-এ। ক্লাস 6-এ পড়ো একটা স্টুডেন্ট, তাও আবার আমার স্কুলে। তুমি এই বয়সে সিগারেট খাও? কেন ম্যাডাম, আমি নিজের বাপের টাকা দেখাই, আপনার কি? দেখছেন ম্যাডাম, ক্লাস 6-এ পড়া একটা স্টুডেন্ট সিগারেট খায়, আবার আপনার মুখে মুখে তর্ক করে। বেয়াদব, তোমার ফ্যামিলি কি তোমাকে এই শিক্ষা দিয়েছে? ম্যাডাম, আমার ফ্যামিলি কি শিক্ষা দিছে না শিক্ষা দিছে আপনার দেখার বিষয় না। আপনি জানেন আমি কে? কে তুমি? আমি লিটন নেতার পোলা। আপনারা যদি চাই আমি এখন আপনার স্কুল থেকে বরখাস্ত করে দিতে পারি, জানেন? যত বড় মুখ নয় তত বড় কথা। বেয়াদব। ওই ম্যাডাম, আপনি আমারে চাপড় দিলেন। আমি এক্ষুনি যাইতাছি, আব্বুরে ডাক দিয়ে আনবেন। আমি আপনার এক্ষুনি বরখাস্ত করার ব্যবস্থা করতেছি। দেখছেন ম্যাডাম, এইটুকু পোলা, তার সাহস কত বড়। আসলে ওদের কোনো দোষ নাই, দোষ হচ্ছে ওই দোকানদারের। আমি দোকানদারকে ডাকছি। এই মুরব্বি, এই। কি হয়েছে আমারে? হ্যাঁ হ্যাঁ, আপনাকে। এদিকে আসেন, এদিকে আসেন। ও আচ্ছা আচ্ছা। এই যে ম্যাডাম, কি ব্যাপার? আপনার সাহস কি করে হয়? আপনি এত ছোট একটা বাচ্চা ছেলের কাছে সিগারেট বিক্রি করেন? আসলে কি ম্যাডাম, আমি তো এই মহল্লায় দোকানদারি করে রাখি। ওই যে আয় তার কাছে আমার সদাই বেতন লাগে। আর ওই যে পোড়াটার কথা কইলে, ওই পোড়াটার বাপ হইলো এই এলাকার নেতা। আর ওর কাছে যদি আমি সিগারেট বিড়ি না বিছি, তাহলে আমার দোকান মোকান সব ভেঙে ভেঙে হালে দেবো ম্যাডাম। এই জন্য বিক্রি করি ম্যাডাম। ওর বাপ এই এলাকার নেতা হোক আর যাই হোক, আপনার নিজের ছেলে যদি ও হতো, আপনি কি পারতেন ওকে সিগারেট খাওয়াতে? না, তা পারতাম না, তবে তো নেতার বলা আমি কি করুম সেটা তো। আসলে ম্যাডাম হয়েছেটা কি, এদের বাপ মা যদি এদের শাসন না করে, এরা তো দোকানদার, এরা কি করবো কোন ম্যাডাম? ফেরদৌস সাহেব, আমার স্কুলের প্রতিটা ছাত্র হচ্ছে আমার সন্তানের মতো। আমি চাই না আমার কোনো সন্তান বিপথে যাক। ওর বাবার সাথে কথা বলার ব্যবস্থা করুন। আমি ওর বাবার সাথে কথা বলতে চাই, তাই আমাকে ওর বাবার কাছে নিয়ে চলুন। ঠিক আছে ম্যাডাম, চলেন দেখি। আর মুরব্বি, আপনিও আমাদের সাথে চলুন। আপনার দোকান? আমি দোকান লোক আছে, এই দোকান একটু দেখিস, আমি একটু ম্যাডামের সাথে আসতেছি। চলুন যাই ম্যাডাম। বুঝছি তো, রাজনীতিতে একটা কথা আছে, মুখে মিষ্টি বুকে বিষ, তার নাম হলো পলিটিক্স। তুই স্কুলে যাস নাই? আমার চাপড় দিছে আব্বা। চোর মারছে? এই তোরে কেডাই চোর মারছে? ওই যে নতুন একটা ম্যাডাম আছে না, হেড ম্যাডাম, ও তুমি। কি এত বড় সাহস, আমার পুলার গালে থাপ্পড় মারছে? এই আমার নাম কস নাই? আমি যে তোর আব্বা লাগি, হ্যাঁ কথা কস নাই ম্যাডাম রে? কইছি তো আব্বা, তারপরও চাপড় দিছে। এই শুভ, কয় কি রে? হ্যাঁ, আমার পুলার গায়ে থাপ্পড় মারছে ওই ম্যাডাম, আমার নাম কোহনের পর ওর এত বড় সাহস কেডাই দিছে? এই ল ওই ম্যাডাম রে দেখ খেলমু। হ্যাঁ এই ম্যাডাম, আপনার কাছে তো যাইবে লইছি, যাক দেখা হয়ে ভালো হয়েছে। তার আগে কন, আমার পুলার গায়ে কেন আপনি থাপ্পড় মারছেন? কোন সাহসে থাপ্পড় মারছেন? আপনি জানেন না আমি এই অত্র এলাকার নেতা? তারপরে যাই না হই না আমার পুলার গায়ে থাপ্পড় মারার সাহস আপনারা কেডাই দিতে? আপনি কি জানেন আপনার আমি 1 মিনিটের মধ্যে এই স্কুল থেকে বরখাস্ত করে দিতে পারি? এই ক্ষমতাটা কিন্তু আমার আছে। আর সবকিছু জানা সত্ত্বেও আমার পুলার গায়ে থাপ্পড় মারছেন? এই এত বড় সাহস আপনারা কেডাই দিছে? স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনে আমারে জয় লাভ করতে দেন নাই, আর এইটা দেখা আপনি আমার পুলার উপরে শোধ উঠাইতেছেন? হ্যাঁ, আমি কিছুই বুঝি না? আমি সবই বুঝি, কিন্তু একটা কথা ভুলে যায়েন না, আমি ওই জায়গায় নির্বাচিত না হইতে পারলেও কিন্তু মাগার আমি এই অত্র এলাকার নেতা, কথাটা ভুলে গেলে চলবো না। আমি ইচ্ছে করলে তখন কিন্তু আপনারা এই স্কুল থেকে আউট করে দিতে পারি, মনে রাখেন। আপনার কথা বলা কি শেষ হয়েছে ফেরদৌস সাহেব? ওনাকে একটু বলুন ওনার ছেলে কি করেছে। আমার ছেলে কি করছে? এই দেখুন, আপনি অযথায় উত্তেজিত হচ্ছেন কেন? ম্যাডাম সম্পর্কে তো আপনার কোনো ধারণাই নাই। আপনার ছেলে কি করেছে জানেন? স্কুলে যাওয়ার পথে স্কুলে না যেয়ে ওই দোকান থেকে সিগারেট নিয়ে খাচ্ছিল, তাই ম্যাডাম একটু শাসন করেছে। আমার পোলা সিগারেট ধরেছে? কোন? এই ম্যাডাম, কি হয়েছে কোন তো খুললা? হ্যাঁ, আপনার ছেলেকে কি আমি শাসন করতে পারি না? শুনুন, আপনি যদি আপনার ছেলেকে প্রশ্রয় দেন তাহলে তো আরো বিপথে চলে যাবে। আর ও আমার সাথে মুখে মুখে অনেক তর্ক করেছে, যে কারণে আমি ওকে একটা থাপ্পড় মেরেছি। আর আমার স্কুলের প্রতিটা স্টুডেন্ট হচ্ছে আমার নিজের সন্তানের মতো। আমি একজন মা হয়ে কখনোই আমার সন্তানের খারাপ চাইবো না, যে কারণে ওকে আমি থাপ্পড় দিয়েছি। আর এটা যদি আমার ভুল হয়ে থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী।
না ম্যাডাম, এটা কি কইতাছেন? আপনি আমার কাছে ক্ষমা চাইবেন কেলা? হ্যাঁ, আপনি আমার পুলারে একটা মারছেন কেলা? 10টা মারানোর দরকার ছিল। ওরে মারতে মারতে মাটিতে লুড়াই ফেলানোর দরকার ছিল। ওর এত বড় সাহস, এই কচি বয়সে ও সিগারেট খাইছে? এই দিকে তোর শুনুন, ওকে মারধর করবেন না। আসলে ও ছোট মানুষ তো, বুঝতে পারেনি। আর এখন যদি ওকে মারধর করেন, ও এভাবে আরো নষ্ট হয়ে যাবে। আসলে ম্যাডাম জানেন, আপনি লগে বিয়ে আমি অনেক খারাপ ব্যবহার করছি, এ বিষয়ে আমারে ক্ষমা করে দিয়ে। আসলে কি জানেন, আমরা পয় পুলামানগুলো জন্ম দেই ঠিক, কিন্তু আসলে তো আমরা মানুষ করতে পারি না। মানুষ করার কারিগর তো আপনারাই। আমাকে পয় পুলামান রে মানুষ করিয়া বড় করিয়া উকুল জজ ম্যাজিস্ট্রেট এগুলা বানান, আর আমরা এটা বুঝি না। আমরা কি করি, আমরা পুলামানের কথা শুই না, অমনে চোট হইয়া আমরা মাস্টারের উপরে একটা কিছু কইরা ফেলাই। আসলে ম্যাডাম আমার ভুল হয়েছে, আমার আপনি ক্ষমা করে দেন। আর না না, ক্ষমা চাওয়ার কিছুই নেই। আপনি শুধু ওকে একটু দেখে রাখবেন আর একটু শাসন করবেন, তাতেই হবে। এই মুরব্বী শোনেন, আপনার মুরব্বী বলে কিন্তু আমি কিছুই কইতাছি না। আমি কইয়া দিলাম আপনার কাছে যে এই কচি কাঁচা বাচ্চার কাছে যদি আপনি আবার সিগারেট বেচেন, তাইলে এই মহল্লায় কিন্তু আপনি থাকতে পারবেন না। শুধু তাই না, এই মহল্লায় যতগুলো লোক আছে, যতগুলো দোকান আছে, কইয়া দিবেন আমার এই মহল্লায় আজকের থেকে কোনো সিগারেট চলবো না। আরে শোন, এই ম্যাডামের লগে তো বেদবি করছস, ম্যাডাম হলোটা মায়ের তুল্য, আর তার লগে তুই বেদবি করছস। যা মাপ চা, ম্যাডামের কাছে পাও ধরে মাপ চা। ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন ম্যাডাম। আর না না, ক্ষমা চাইতে হবে না। তুমি ঠিকভাবে চলো, এটাই হবে। আর আজকে থেকে ঠিকভাবে লেখাপড়া করবে তো? আচ্ছা ম্যাডাম। তাহলে ওকে আমাদের সাথে স্কুলে নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। এই আর কিন্তু বেদবি টেদবি করবি না, ঠিক মতো লেখাপড়া করবি। যা ম্যাডামের লগে স্কুলে যা। চলো। এই শুভ চল। আরে তুই আমার পরীক্ষা ফেল করেছিস তাই না? আমাকে টেস্ট পরীক্ষা দিতে যাবি না? চল আমার। আরে কই যাবো আমি? কই নিয়ে আসলো এই জায়গায় আমারে? এই ব্যাপারটা কি? তুই জানি কি বলছিলি? আমি সামান্য 3 সাবজেক্টে ফেল করছি বইলা তুই আমার টেস্টে অ্যালাউ করিস নাই তাই না? এখন তোর কে বাঁচাবে? হ্যাঁ, তুই জানিস না যে আমার ভাই একজন বড় নেতা? ভুলে গেছিলি তাই না? দেখ আজকে তোর এমন অবস্থা করব যে তুই লজ্জায় আর কোনোদিনও কোনো শিক্ষার্থীর সামনে তোর মুখ দেখাতে পারবি না। তোর জন্য আমি মুখ দেখাতে পারি না কারোর সামনে। আমার মান সম্মান নষ্ট হয়ে গেছে, আমার মাথা হেঁটে হয়ে গেছে। কি ভাবছিস তুই এত সহজে তোরে ছেড়ে দেবো? কোনোদিনও না। এইবার তোরে আমার হাত থেকে কে বাঁচাইবো? ডাক্তার কোন বাপরে যে তোরে বাঁচাইবো? নাইম, দাঁড়ায় আছিস কেন? তোর কাজ শুরু কর। তুইও কাজ শুরু করে দে। না ঠিক আছে। আপনার এই যে আরে করতে পারেন না কর। বাঁচাও! কে কোথায় আছো? আপনি প্লিজ আমাকে গাইড করবেন না। আপনি তো আমার বাবার বয়সী, আপনি এসব কি করতেছেন? আপনি আমার ছেড়ে দেন, আমি আপনার হাতে পায়ে ধরি। চলেন চলেন কাটাছি। স্যার, আপনি আমার সাথে এমন করতে পারলেন? আপনি না আমার শিক্ষক, আপনার কাছ থেকে তো আমরা শিখবো। আপনি আমার সাথে এটা কেমনে করলেন স্যার? ওকে, হ্যাঁ হইছে। তুই এরপর বুঝবি। এই ভিডিও দেখার পর আমার ভাই যে তোর কি করব, একদম কয়টা টুকরা টুকরা করে দিব। চল নাই চল। আমার স্কুলের স্টুডেন্ট আর আমার সাথে এইভাবে খারাপ ব্যবহার করলো। আমি এই মুখ মানুষের সামনে কিভাবে দেখাবো? কিরে কি হইছে, এভাবে কাঁদতাছিস কেন? ভাই সর্বনষ্ট হয়ে গেছে গা। কেমনে যে কই, আপনি আপনি যে ভিডিওটা দেখলেই সব বুঝতে পারবেন। আপনি আমার ছেড়ে দেন। লিটন দেখ, মাস্টার তুই আমার বোনের ইজ্জত হরণ করছস। তোরে আমি খেয়ালাম মাস্টার। এই মাস্টার কই আছে? ভাই ওইখানে মনে হয় আছে। চল চল আমার সাথে চল। মাস্টার এই বান্দির বাচ্চা ওঠ ওঠ। কি করবো? এই তোর এত বড় সাহস দিছে কেনা? যে বইনের আমি মাটিতে রাখি নাই পিঁপড়াই খাইবো বইলে, মাথায় রাখি নাই উকুনে খাইবো বইলে, আমার নিষ্পাপ গোলাপের পাপড়ির মতো বইনের ইজ্জত হরণ করছস। এই মাস্টার তোরে আমার হাত থেকে কেউ বাঁচাইবার পারবো না। লিটন পিস্তলটা দে। তোরে আমি ফেরদৌস ভাই গুলি করেন না, মাথা ঠান্ডা করেন। এই তুই আবার কি কইবার চাস? আমার জিনিসটা কেমন যেন সন্দেহ হইতেছে। আমি ভিডিওটা আবার দেখতে চাই। এই ভিডিওটা দেখাও তো। ভিডিওটা তো আমিও ভালো মতো দেখি নাই।
আচ্ছা যে দেখি ভিডিওটা দেখি। আরে কি কি আশ্চর্য, ভিডিও তো একবার দেখছিনি, আবার ভিডিও দেখার কি আছে? দে দে দেখি। এই দেখ তো রিটন, ভালো করে দেখ তো। ভাই দেখেন, এটা জোর করে ভিডিও করানো হয়েছে, এই যে দেখেন। আপনি আমার ছেড়ে দেন ভাইয়া, ওই ভিডিওতে যাই থাকুক না কেন, উনার দোষ আছে। উনি আমার টেস্ট পরীক্ষা এলাও করে নাই। স্কুলের সব আমার ক্লাসমেটরা আমার নিয়ে মজা করছে। উনি গুলি করে দাও, এমনি গুলি করে গুলি করো। এইবার আমি ঠিকই বুঝতে পারছি, এই ভিডিওটা তুই নাইম রে দিয়ে করাইছিস, তাই না? কি দাঁড়িয়ে আছিস কেন? তোরই এটা ষড়যন্ত্র, তাই না? মাস্টার দেখেন, আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। আমি না বুঝা না শুনে আপনার সাথে অনেক অন্যায় অত্যাচার করছি, আপনার গায়ে হাত দিছি। আপনি আমার ক্ষমা করে দেন মাস্টার। ভাইয়া তুমি আমাকে মাফ করে দাও, আমি আসলে ভুল করে ফেলছি। তুমি বিশ্বাস করো, আমি নিজে থেকে করি নাই, ও আমার বুদ্ধি শিখাই দিছিল। আমি শিখিয়ে দিছি না? তুই তো নিজে থেকে আমারে বলছস এরকম করার জন্য। না না, তোরা যে অন্যায় করছস, এই অন্যায়ের বিচার আমি করতে পারব না। এই অন্যায়ের বিচার করতে পারবো এই একমাত্র মাস্টার। উনি তোদের যে সাজা দেয়, সেই সাজাই তোদের ভোগ করতে হইব। মাস্টার এখন আপনি যেইটা করেন সেইটা আমি মাইনে নিব। ফেরদৌস ভাই, যে ছাত্রী নাকি একজন পিতার সমতুল্য মাস্টারের সাথে এই ধরনের ব্যবহার করতে পারে, সে অনেক কিছু করতে পারে ফেরদৌস ভাই। আর আমার জানা মতে এই প্রধান শিক্ষক একজন আদর্শবান শিক্ষক। ভাইয়া তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে যে শাস্তি দিবে, যা করতে বলবে আমি তাই করব, কিন্তু তুমি আমাকে মাফ করে দাও। তুই যে বড় অন্যায় অপরাধ করেছিস, তোর অন্যায় আমি মাফ করার মতো কেউ না। এই মাস্টার যদি এই অপরাধ ক্ষমা করে তবেই ক্ষমা পাবি। উনি যে বিচার করবে আমি সেটাই মেনে নেব। স্যার, স্যার আপনি আমাকে মাফ করে দেন স্যার। স্যার আমার ভুল হয়ে গেছে, আমি আপনার সাথে স্যার বেয়াদবি করে ফেলছি, আমি আমার নিজের শুধরাই নিব। স্যার আমাকেও ক্ষমা করে দেন, আমি আপনার সাথে অনেক বেয়াদবি করছি স্যার। আচ্ছা ঠিক আছে, ওঠো। আমি তোমাকে ক্ষমা করে দিছি। তোমাকে দুজনের একটা কথা কই, এইভাবে কোনো মাস্টারের সাথে কোনো সময় খারাপ ব্যবহার করবা না, ঠিক মতো লেখাপড়া করবা। লেখাপড়া ঠিক মতো করলে আরে তোমাকে ফল তো তোমরাই পাইবা। ঠিক আছে স্যার, আমি আজকে আপনাকে কথা দিতেছি, আমি আজকে থেকে একদম মনোযোগ দিয়ে মন দিয়ে ভালোভাবে পড়াশোনা করব, আর আপনাকে সামনে পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করে দেখাবো। এই নে, এই মোবাইল নে, মোবাইল থেকে সব কিছু ডিলিট করে দে, আর এই পিস্তলটা রাখে। স্যার আমার একটা অনুরোধ, আমরা সবাই মিলে আজকে একসাথে খাবো। চলেন আমার সাথে বাসায় চলেন। হ্যাঁ স্যার চলেন। চলেন, ঠিক ঠিক আছে। আছে। চলেন। আর আপনি এগুলো কি করতেছেন? এগুলো রাখেন। আরে রাখেন না। আরে রাখুন মানে? এদিকে আসেন, এদিকে আরে আমি কই যাবো? আসেন না। আরে কই নিয়ে যাইতেছেন আমারে? বসেন এইখানে, বসেন বসেন। আরে 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 এটা কি আপনারা করতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। হ্যাঁ ওকে ওর কাজ করতে দেন তো, না করেন না। আরে 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 না, আপনি তো অনেক ঘামে গেছেন। আর আপনাকে আমি চিন্তাছি না, আপনারা এইভাবে ই করতেছেন। হ্যাঁ হ্যাঁ ভালো করে মুছে দাও। আহা, আরে 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 রাখো তো তোমরা। আপনি না করেন না তো, ওকে ওর কাজ করতে দেন। আরে না ব্যাস এটা নিচে দেখো। না, আরে না, এইটা আপনার আপনারা আমার এই দুধ দিয়ে পাও ধোয়াইলেন, আপনারা কারা? স্যার আমার পড়াশোনা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল, আমার বাবা খুবই গরিব ছিল, আমি স্যার পড়াশোনা করতে পারতেছিলাম না। আপনার উসিলাতেই তো আমি পড়াশোনা করতে পারছি, আজকে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। আপনি আমাকে চিনতে পারতেছেন না স্যার? স্যার আমি ক্লাস 7-এ থাকতে বার্ষিক পরীক্ষায় অঙ্কে 95 মার্ক পাইছিলাম, যেটা কিনা 9 স্কুলের মধ্যে সর্বোচ্চ মার্ক ছিল। স্যার আপনার মনে নাই আমাকে? আমি পাইছিলাম, আমি। স্যার আপনার কি মনে নাই, আমার এসএসসি পরীক্ষার আগে আমার বাবা রিক্সা চালাইতে যায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। তারপর আমি এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপের টাকা দিতে পারতেছিলাম না, তখন আপনি আমার এসএসসি পরীক্ষার ফর্ম ফিল আপের টাকা দিয়ে দিয়েছিলেন। শুধু তাই না, আমার এসএসসি পরীক্ষা দেওয়া পর্যন্ত আমার অঙ্ক সাবজেক্ট সহ অন্যান্য যে সাবজেক্ট আপনি বিনা টিউশন ফিতে পড়াই দিয়েছিলেন। আমি তো এইভাবে অনেকেরই সহযোগিতা করছি, লেখাপড়া করাইছি, কিন্তু আমার তো মনে পড়তেছে না। স্যার আরও তো ঘটনা আছে। ক্লাস 9-এ থাকতে বন্ধুদের সাথে ফুটবল খেলতে যায় আমার হাত ভেঙে গেছিল, আপনি আমার হাসপাতালে নিয়ে চিকিৎসা করাইছিলেন স্যার। আরে
হ্যাঁ চিনা পারছি তো। তাহলে তুমি নাইম আর তুমি তনিমা, তাই না? হ স্যার, আমি নাইম আরো তনিমা। আরে তোমরা তো অনেক অনেক বড় হয়ে গেছো গা। হ স্যার, কিন্তু আপনার এই অবস্থা কেন স্যার? আপনি কেন এই ভাঙারি কিনে বিক্রি করতেছেন স্যার? আমার কি অবস্থা? বড় ভাই, আব্বা আপনারা হঠাৎ এই জায়গায়, তা আপনারা আসবেন, আমার তো একটা ফোন দিয়ে আসবেন। ফেরদৌস রে, আমার কাছে মোবাইল টোবাইল নাই, এই জন্য আব্বারে নিয়ে সরাসরি তোর বাসায় চলে আই। আব্বারে নিয়ে আইছেন ঠিক আছে, আপনি তো জানেনই টাউন বাজারে থাকি, এই ছোট ছোট দুইটা রুম, আমার এই থাকা কষ্ট হয়। তার মধ্যে আমার শ্বশুর বাড়ি থেকে আবার আমার শাশুড়ি আমার শালি আইছে, আব্বারে যে রাখার ব্যবস্থা আমি কই করি? ফেরদৌস, গ্রামের বাড়ি আমি ছোট মোটো একটা ব্যবসা করি, আমার ব্যবসাটা খুব ভালো যাইতেছে না, আমার দিনকালটাও খুব খারাপ যাইতেছে। এই জন্য চিন্তা ভাবনা করলাম তাহলে আব্বারে তরণে দিয়ে আসি, কয়টা দিন থাকুক, আমার ব্যবসা বাণিজ্যটা আবার ভালো হইলে আবার আব্বারে নিয়ে যাবো। সব থাক তোরা, তবে দুই ভাইয়ের কথা অনেক শুনছি। আর না, আমি স্কুলের থেকে রিটায়ার হওয়ার পরে যে টাকাগুলা পাইছিলাম সব টাকা তগু পিছনে খরচ করছি, বাড়িটা বন্ধক থেকে সব টাকা তগু দিছি। আর আজকে আজকে আমি বুড়া বাপ হইছি, আর তগু দুই ভাইয়ের কাছে আমার থাকার জায়গা নাই। আর ওই পেনশনের টাকা দিয়ে তুই করতেছস ব্যবসা, আর তুই ঢাকা শহরে আইয়া বাসা বারো করে থাকস। আর তগু দুই ভাইয়ের বাড়িতে আমার থাকার জায়গা নাই। আমার থাকার জায়গার লিগে তবু চিন্তা করুন লাগবো না, আমি এখনো মইরা যাই নাই, আমার গায়ে এখনো শক্তি আছে, আমি কাম করে খাইয়া পারুম। একদম আমার চিন্তা তোরা আর করিস না, আমার খোঁজও তোরা নিস না। স্যার, সবই বুঝতে পারছি স্যার, আমি একটা কথা বলতে চাই। আজকে থেকে আপনার এই ভাঙ্গারি বিক্রি করার আর কোনো দরকার নাই। আজকে থেকে আপনি আমাদের সাথে আমাদের ফ্ল্যাটেই থাকবেন স্যার। স্যার, আমরা যখন আপনার কাছে পড়াশোনা করছিলাম তখন তো আপনি আমাদের কতভাবে সাহায্য সহযোগিতা করতেন, আর আজকে আপনার এই দুঃখ কষ্ট আমরা চোখের সামনে কোনোভাবেই সহ্য করতে পারবো না স্যার। আজকে যে আমরা এই পর্যন্ত আসছি তার পেছনে তো আপনার অনেক অবদান আছে স্যার, এইগুলো তো আমরা কোনোদিনও ভুলতে পারবো না স্যার। স্যার, আপনি তো জানেনই আমার বাবা মারা গেছে, আমার মাও বাইচা নাই, তনিমারও একই অবস্থা, ওরও বাবা মা বলতে কেউ নাই। আপনি যদি স্যার আমাদের সাথে থাকেন আমাদের অনেক ভালো লাগবে, আপনি আমাদের সাথে আমাদের বাবার মতো হয়ে থাকবেন, আমরা আপনাকে কখনোই অযত্ন অবহেলা করবো না স্যার। হ্যাঁ স্যার, নাইম একদম ঠিক কথা বলেছে। আমি আর নাইম সবসময় আপনাকে নিয়ে আলাপ আলোচনা করতাম, সেখান থেকে আমাদের প্রেম হয়, প্রেম করে আমরা বিয়ে করি। স্যার আপনি বিশ্বাস করেন, আমরা আপনাকে অনেক জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। হঠাৎ আজকে আপনাকে এই অবস্থায় দেখে আমরা তো আমাদের নিজেদের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। স্যার, আপনি যদি না থাকতেন তাহলে আমি আর নাইম এত বড় চাকরি করতে পারতাম না। এই যে নাইমকে দেখতে পারতেছেন, ও একজন বিসিএস ক্যাডার, আর আমি একজন টেলিকম কোম্পানির কাস্টমার এক্সিকিউটিভ। সবই স্যার আপনার অবদান। আরে এইটা তোরা কি বলছিস? জি স্যার, আপনি প্লিজ আমাদের সাথে চলুন, আপনি না করবেন না, আপনি আমাদের সাথেই থাকবেন। আমি তোর সাথেই থাকুম, আয় তোরা আমার বুকে আয়। স্যার চলেন এখন আমাদের সাথে। হ্যাঁ স্যার চলুন। আমার এগুলা স্যার স্যার, এইগুলো নিয়ে আর চিন্তা করার কোনো দরকার নাই, আসেন তো। হ্যাঁ স্যার চলুন। আরে আরে এই এই কি করছো তুমি? নামো, থামো আমাকে। এই বেয়াদব ছেলে, তুমি আমার স্কুলের ক্লাস 9 এর স্টুডেন্ট না? আমি তোমার টিচার, তুমি আমার সাথে এরকম অসভ্যতামি করার সাহস করতে পেলে? ওই ম্যাডাম, তোর জন্য আমার মান সম্মান শেষ, তোর জন্য আমি স্কুলে ভালো মতো থাকতে পারি না, তুই আমার কান ধরে দাঁড়া করে রাখোস, তুই আমার বেতের বাড়ি দেস, তোর জন্য আমি কারোর সাথে প্রেমও করতে পারি না, তোর জন্য আমার সবই মান সম্মান শেষ। আরে তোমাকে তো শাসন করি তোমার ভালোর জন্যই, তোমার অবস্থা দেখেছো? হ্যাঁ, তুমি এই জঙ্গলের ভিতর কি করছিলে, আর আমার সাথেই বা তুমি কি করতে যাচ্ছিলে? জঙ্গলে কি করি বুঝোস না? তুইও আমার মতো কারোর সামনে মুখ দেখাইতে পারবি না, তুই স্কুলে যাইতে পারবি না, তোরে আজকে খাইছি। আরে তুমি কি করছো? ছাড়ো ছাড়ো, তুমি এসব কি করছো? আমার ব্যাগ দাও। ওই তুই আমাদের স্কুলের ক্লাস 9 এর ছাত্র হয়ে তুই আমাদের স্কুলের ম্যাডামের সাথে এরকম নষ্টামি করতেছিস? হ্যাঁ, বেয়াদবি করতেছিস? তোর এত বড় সাহস কে দিছে? বলকে দিছে? তুই এত বড় বেয়াদব আর অভদ্র, তোর এত বড় সাহস কই থেকে আসে? আপনি একদম ঠিক বলেছেন, এই ধরনের স্টুডেন্টদেরকে না পড়াশোনা শিখিয়ে কখনো সোজা করা যাবে না, এদেরকে মেরেই সোজা করতে হবে। কি পরিমাণ অভদ্র একটা ছেলে আপনি চিন্তা করুন, এই রাস্তা দিয়ে আমি একা একা যাচ্ছিলাম, সে আমার সাথে এসে অভদ্রতা আমি করছে। দাঁড়ান, আপনি উত্তেজিত হবেন না,
তোর গার্ডিয়ানকে কল দিয়ে আমি এখানে নিয়ে আসছি, ওর বিচার ওর ফ্যামিলি করবে। ওই তুই কি ব্যবস্থা করবি? তোর ব্যবস্থা আমি করতেছি। তোকে আজকে দুইটারে আমি স্কুল থেকে বরখাস্ত করার ব্যবস্থা করতেছি। তারা তোর মতো অভদ্র ছেলে আমাদের কি করতে পারে সেটা আমাদেরও দেখা আছে। তোর যা ইচ্ছা তুই তাই করতে পারিস। আপনি চলুন তো, আমাদের স্কুলে যেতে দেরি হয়ে যাচ্ছে। তুই আমাদেরকে থ্রেট করিস তাই না? তুই আমাদের স্কুলের ছাত্র হয়ে তুই শিক্ষকদের থ্রেট করিস? ঠিক আছে, তোর ব্যবস্থা আমরা করছি, চলুন। চলুন। আরে যান, কি ব্যবস্থা করবেন ওটা আমি দেখতেছি। লিটন, বিল্ডিং এর কাজটা তাড়াতাড়ি শেষ করতে হবে। তাড়াতাড়ি করা পারলে ভাড়া দিলাম কিছু টাকা পাবো, টাকা। তা তো পাইবি নি। কিরে ফিরোজ, তুই এই জায়গায় কে? আর তোর এই অবস্থা কে? চুলমুল এলোমেলো, শার্টে মাটি, কারণটা কি? কি কমু ভাই, আমাকে স্কুলের তনিমা ম্যাডাম আছে না, আর নাইম স্যার আছে না, আমারে মারছে। তনিমা ম্যাডাম? ওই তনিমা ম্যাডামই তো আমার সর্বনাশটা করছে। লিটন, তোর মনে আছে স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আইনে আমার এই নির্বাচনে অংশগ্রহণ করবার দেয় নাই? ওই তনিমা ম্যাডাম তোরে মারছে মানে আমারে মারছে। ওই তনিমা ম্যাডামরা আমি শান্তিতে থাকবার দিম না। ফেরদৌস ভাই, আপনি চিন্তা করেন না, শুধু তনিমা ম্যাডাম না, ওই নাইম মাস্টাররেও স্কুল থেকে কিভাবে বিতাড়িত করতে হয় সে ওষুধ আমার কাছে আছে। আপনি আমার সাথে চলেন, যাই হেড মাস্টারের সাথে বইসা বিতাড়িত করার ব্যবস্থা করতেছি। চলেন আমার লগে, স্কুলে যাই। এই চল। তাড়াতাড়ি এই আমাকে মাস্টার, এই দাঁড়ান। আপনাদের এত বড় সাহস দিয়েছে কেন? আপনার আমি কি ক্ষতি করেছি? এতদিন আমার পিছে লেগেছেন, এখন আমার ভাইয়ের পিছে লেগেছেন, আমার ভাইয়ের গায়ে হাত তুলেছেন কেন? এত বড় সাহস আপনাকে কে দিয়েছে? আপনি আপনার স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি পদে আমার নির্বাচন করতে দেননি, আমার নামে দুর্নীতিবাদের অভিযোগ করেছিলেন। এই আপনার কি ক্ষতিটা করেছিলাম আমি? আপনারা মাস্টার বলে কি দেশটা কিনে নিয়েছেন? শুনেন, আমি রাজনীতি করে চলি, রাজনীতিতে আমার একটা স্ট্যাটাস আছে, আমাকে বেশি খেপাবেন না বলে দিচ্ছি। তাহলে এই স্কুল থেকে কিভাবে আপনাদের বরখাস্ত করতে হয় সে ব্যবস্থা কিন্তু আমার ভালো মতোই জানা আছে। এই থামুন, আপনি আপনি অনেক কথা বলে ফেলছেন। আপনার ভাইকে আপনি কতটুকু চেনেন? আপনি কি জানেন আপনার ভাই একজন ড্রাগ অ্যাডিক্টেড? সে ড্রাগ নেশায় আসক্ত হয়ে সে স্কুলে যায়, সেই স্কুলে গিয়ে কোনো রকম ক্লাস তো করেই না, স্কুলের আনাচে কানাচে পড়ে থাকে। তার সাথে সাথে স্কুলের অনেক ছাত্রকেই সে ড্রাগের নেশায় আসক্ত করেছে, এবং স্কুলের যে শিক্ষকরা পিতার সমতুল্য, আপনার ভাই তাদেরকে কোনো রকম সম্মান না দিয়ে তাদের সাথে বেয়াদবি করে। এই মাস্টার শুনেন, আপনাকে দায়িত্ব হলো পোলাবানগুলো লেখাপড়া করানো। আপনাকে দায়িত্ব এইটা না যে পয় পোলাবানরা আপনারা শাসন করবেন, কেরা ডাক দিল, কেরা নেশা করলো, কেরা কি করলো, এইটা তো দেখানোর দায়িত্ব আপনাকে না। তারপর বড় কথা হইলো কি, আমাকে এই ছোট ভাইরে আপনি রাস্তার মধ্যে এসে তারপরে তারে আপনি মারছেন, এত বড় সাহস কেডাই দিছে? আপনি থাকবেন স্কুলের ভিতরে, আপনি বাইরে এসে আমার ছোট ভাইরে মারণের অধিকার কেডাই দিছে? চুপ থাকুন আপনি। আপনি কিসের অধিকারের কথা বলছেন? আপনারা কি জানেন যে আপনাদের এই ছোট ভাই আমার সাথে কি করেছে? আমি তার টিচার। টিচাররা সবসময় মা বাবার সমতুল্য হয়। তনিমা ম্যাডাম স্কুল থেকে বাড়ি ফেরার পথে আপনার এই ভাই তার সাথে অশালীন আচরণ করেছে, তাকে টেনে নিয়ে জঙ্গলে চলে যাচ্ছিল। আচ্ছা একটাবার আপনি ভাবুন তো, আপনার বোনের সাথে যদি কেউ একজন এরকম অশালীন আচরণ করতো, তার সাথে এরকম খারাপ ব্যবহার করতো, তখন বিষয়টা আপনার কেমন লাগতো? নিশ্চয়ই খারাপ লাগতো। শুনুন, এখনো সময় আছে, ভাইকে শাসন করেন। আপনার এই ভাই আপনাদের ক্ষমতার দাপট দেখিয়ে অনেক অন্যায় কাজ করে থাকে। আপনারা যদি এখন তাকে শাসন না করেন, তাহলে আপনার ভাইয়ের ধ্বংস আপনার চোখের সামনেই ঘটবে। বেয়াদব কথাকার। শিক্ষক হলো গুরুজন, তাদেরকে সবসময় শ্রদ্ধা দিতে হয়, সম্মান জানাতে হয়। তুই কিনা তাদের সাথে এরকম খারাপ ব্যবহার করেছিস। তুই আমার ভাই নামের কলঙ্ক, তোর জন্য আমি রাস্তাঘাটে মুখ দেখাতে পারবো না। ভাই আমাদের তুমি মাফ করে দাও। এই চুপ, আমার কাছে না, এই শিক্ষকদের কাছে মাপ চা, ক্ষমা চা, যা বলছি। ম্যাডাম আপনি আমার মাফ করে দেন, স্যার আপনি আমার মাফ করে দেন। না না, ক্ষমা চাওয়ার কিছু নেই। তুমি যে তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক। আশা করছি এরপর থেকে এই ধরনের কাজ তুমি আর কখনো করবে না। আসলে না বুঝে না শুনে আপনাদেরকে আমি অনেক কথা বলেছি, আপনারা আমাকে ক্ষমা করে দিন। আর স্যার আরেকটা কথা, স্কুলের আদব আপনাদেরকেই ফিরে আনতে হবে। হ্যাঁ, আমার মনে হয় কি যেদিন স্কুল থেকে ব্যাত উঠে গেছে সেদিন থেকেই ছাত্রছাত্রীরা বিপথে চলে গেছে, অভদ্র হয়েছে। আবার যদি স্কুলে ব্যাত ফিরিয়ে আনা যায়, আমার মনে হয় সবকিছুই ঠিকঠাক হয়ে যাবে। জি একদম ঠিক বলেছেন। এই বিষয়ে আমি আমার উপর মহলে কথা বলবো। আমরা তাহলে আসি। এই চল চল বাড়িতে চল। থাকা বাবা রে, আমার কটা পয়সা দে, আমার হাত খরচের কোনো পয়সা নাই। পয়সা দিমু, হাত খরচের টাকা নাই মানে? যাইতেছি এক জায়গায়, তুমি আইসা যাত্রাপথে বাধা দিতে চাও? তোমার কি আক্কেল বুদ্ধি বলতে কিছু আছে? ঠিক আছে,
100 টাকা নাও, নিয়ে এখান থেকে বিদায় হও। নাইম, তুমি কোন সাহসে বাবাকে 100 টাকা দিচ্ছ? 100 টাকা দিয়ে এখনকার যুগে কি হয়? হ্যাঁ, তুমি যখন আজ থেকে 15 বছর আগে স্কুলে পড়তে, তখন তো তোমার বাবার কাছে বায়না করতে যে বাবা আমাকে 20টা টাকা দাও। তখনও তো তোমার বাবা 20 টাকা না 50 টাকা দিত। আর তুমি কি না 15 বছর পরে এসেও বাবাকে 100 টাকা হাত খরচের জন্য দিচ্ছ? 100 টাকা দিয়ে কি হয় দেখি, মানি ব্যাগটা আমাকে দাও। বাবা, এই নিন, এখানে 5000 টাকা আছে। এই টাকাটা এখন আপনি নিয়ে দোকানে যাবেন, গিয়ে বন্ধুদের সঙ্গে সুন্দর মতো আড্ডা দিবেন, চা খাবেন, যা যা প্রয়োজন সবকিছু করবেন। বৌমা, আমি এতগুলো টাকা দিয়ে কি করুম? এতগুলো টাকা তো আমার লাগবো না। বাবা, আপনার যদি আরো টাকার প্রয়োজন পড়ে আপনি আমাকে জানাবেন। বিথি, আমি সবই বুঝলাম, তাই বলে বাবাকে এতগুলো টাকা দেওয়ার কি কোনো প্রয়োজন আছে? আমার মনে হয় তুমি বাবাকে ইদানিং একটু বেশি ভালোবাসো। কেন ভালোবাসবো না? তুমি কি ভুলে গিয়েছো সেই প্রথম দিনের কথা? বিথি, দাঁড়াও, ঘরের ভেতরে যাওয়ার আগে তোমাকে কিছু কথা বলতে চাই। হ্যাঁ, বলো না। জানো বিথি, এই পৃথিবীতে আমার বাবা ছাড়া আমার আপন বলতে কেউ নেই। ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছি। এই বাবাই আমাকে ছোটবেলা থেকে আদর যত্ন করে কষ্ট করে পড়ালেখা শিখিয়ে মানুষের মতো মানুষ করেছে। বিথি, তোমার কাছে আমার একটাই অনুরোধ, তোমার কাছে আমার একটাই চাওয়া, আমার বাবার যেন কোনোদিন অযত্ন না হয়, আমার বাবা যেন তোমার কাছ থেকে কোনোদিনও কষ্ট না পায়। তুমি আমার বাবাকে একটু দেখে রেখো। আরে নাইম, তুমি এইভাবে কেন বলছো? তোমার বাবা কি শুধু তোমার একারই বাবা? তিনি তো আমারও বাবা। আমি আমার নিজের বাবাকে যেমন ভালোবাসতাম, আমি তোমার বাবাকে ঠিক তেমনই ভালোবাসবো। তোমার বাবাকে কখনো কষ্ট পেতে দিব না। আর অবহেলা, সেটা তো প্রশ্নই আসে না। আমি তোমার থেকে বেশি তোমার বাবাকে ভালোবাসবো। তুমি দেখো। তুমি আমাকে কথা দাও, তুমি আমার বাবাকে দেখে রাখবা, আমার বাবার খেয়াল রাখবা। হ্যাঁ, আমি তোমাকে কথা দিলাম, আমি আমার কথার মর্যাদা অবশ্যই রাখবো। আর তোমার বাবাই হবে আমার শ্রেষ্ঠ বাবা। শুনে অনেক খুশি হলাম। আচ্ছা, চলো ভিতরে চলো। হ্যাঁ, চলো। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি তোমার সাথে ইদানিং যেটা করছি সেটা করা আমার একদমই উচিত হচ্ছে না। আসলে বাবা, কি করব বলো, সারাদিন এই ব্যবসা বাণিজ্য আর টাকার পেছনে ছুটতে ছুটতে আমার কোনো দিকেই কোনো খেয়াল থাকে না। এদিকে তোমার কি দরকার, তোমার কি প্রয়োজন, তোমার কি লাগবে, কোনো কিছু আমার মনে থাকে না। কিন্তু তোমার বৌমাকে দেখেছো, তোমার যথেষ্ট খেয়াল রাখে, সে তোমাকে কতটা যত্ন করে। আমার মনে হয় বিথি তোমাকে কখনোই নিজের শ্বশুর মনে করে না, নিজের বাবাই মনে করে। সত্যি কথা বলতে কি বাবা জানেন, আমি তো আমার বাবাকে অনেক ছোটবেলায় হারিয়েছি, তাই আমি আপনাকে আমার শ্বশুর মনে করি না। আমি মনে করি আপনি আমার বাবা। বৌমা, আমি জানি তুমি আমার ভালোবাসো, কিন্তু নাই, জানোস বাবা, তোরে না আমি অনেক কষ্ট করে মানুষ করছি, কারণ খাইয়া না খাইয়া আমি তোর জন্য নিয়ে আইছি। জানোস বাবা, আমি যখন 20 বছর আগে চাকরি করতাম তখন আমার বেতন ছিল 750 টাকা। সেই 750 টাকার থেকে তোর জন্য আমি 50 টাকা হাত খরচ রাখতাম। আমার সংসারটা হিমশিম করে চলতো, তবু আমি কিন্তু তোরে হাত খরচা দিতে কোনো কৃপণতা করি নাই বাবা। জানোস বাবা, আমার একদিন আমার এক চাচা একটা আপেল দিছিল খাইতে। সেই আপেলটার দিকে যখন চাইছি, তোর ঠিক তোর ছবিটা ওই আপেলের মধ্যে ভাইসা উঠছে। আমি আর আপেলটা খাইতে পারলাম না, পকেটে কইরা সে আপেলটা আমি তোর জন্য নিয়ে আইছি বাবা। এ কি বাবা, আপনি কান্না করছেন কেন? বাবা, আপনার ছেলে তো তার ভুল বুঝতে পেরেছে, আজকে থেকে আপনার সঙ্গে আর খারাপ ব্যবহার করবে না। আপনার যা যা প্রয়োজন সব কিছুই আপনাকে এনে দিবে। নাইম, জানো, এই দুনিয়াতে যার বাবা নেই একমাত্র সেই বোঝে বাবা কি জিনিস। আমি তো আমার বাবাকে অনেক আগেই হারিয়েছি, তাই আমি বুঝতে পারি বাবার অভাব ঠিক কতটুকু। তুমি আর বাবার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবে না। বাবার যা যা প্রয়োজন তুমি সব কিছু দিবে। না বিথি, আমি আর কখনোই বাবার সাথে খারাপ ব্যবহার করব না, খারাপ আচরণ করব না। বাবা, আমি তোমাকে এতদিন অনেক অযত্নে রেখেছিলাম, তোমার কোনো খেয়ালই রাখিনি, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, আমি আজকের পর থেকে যতই ব্যস্ত থাকি না কেন আমি তোমাকে কোনোদিন অবহেলা করব না। তুমি আমাকে মাফ করে দাও। নাই, আমি তোর উপরে কোনো রাগ করি নাই, তুই তো পোলাপান মানুষ। এই তো আমার বাজান সবই বুঝছে। আর বৌমা, তুমি কি কইলা তোমার বাবা নাই,
কেডা কইছে তোমার বাবা নাই? তোমার যে কোনো সমস্যা হয় এই বাবার কাছে কইবা, এই বাবা তোমার সব সমাধান করে দিব। ঠিক আছে বাবা। আচ্ছা শোনো বাবা, আজকে আমরা তিনজন একসাথে বাইরে খাওয়া দাওয়া করবো, চলো। আচ্ছা চলো। ভাইজান, ভাইজান আপনার মা ডাকতেছেন। হ্যাঁ, কি ব্যাপার? তুমি এরকম পুরান কাপড় চোপড় পরে আছো? আচ্ছা যাক, আমি না একটু ব্যবসায়ের কাজে চিটাগাং যাচ্ছি। আমার অনেক দিনের স্বপ্ন, এই বাড়িটা না আমি তোমার নামে লিখে দেবো। এই দলিলটা রাখ। ভাইজান, আপনি আপনার নিজের ভাইয়ের রেখা আমার নামে বাড়িটা লেখা দিছেন। আপনি আপনার ভাইয়ের নামে লেখা দিলেও তো পারতেন। তোমার নামে তো দিব। আমি তো তার কিছু হই না যে আমার নামে দেবে। আমি যদি তার ভাই হইতাম ঠিকই বাড়িটা আমার নামে লিখে দিই। এই চুপ থাক। আমি যা কিছু করেছি বুঝে শুনেই করেছি। আমি 1 সপ্তাহের জন্য ব্যবসায়িক কাজে চিটাগাং যাচ্ছি, আর ওর সাথে কিন্তু কোনো খারাপ আচরণ করিস না, ঠিক আছে? আমি যাচ্ছি। এই খালা, আমার বাইরে বুনায় বালায়া এই বাড়িটা তো ঠিকই লিখে নিছিস, তোর সেই আশা পূরণ হবে না। তুই যে আশা করছিস সে আশা তোর পূরণ হবে না। চল এখনই আমার সঙ্গে উকিলের কাছে গিয়ে এই বাড়ির সয় সম্পত্তি যা আছে সবকিছু আমার নামে লিখে। না না, ভাইজান এই সম্পত্তি আমার নামে লেখা দিছে। আমার এই সম্পত্তির প্রতি কোনো লোভ নাই, কিন্তু তারপরেও আমি এই সম্পত্তি আপনার নামে লেখা দিতে পারবো না। আমি যদি এটা আপনার নামে লেখা দিই, আপনি তো জুয়া খেলেন, নেশা করেন, এই সম্পত্তি বিক্রি করে তা আপনি এইগুলা করে বেড়াবেন। এই সম্পত্তি কি তোর? এই সম্পত্তি যা দেখছিস সব আমার ভাইয়ের, আর আমার ভাইয়ের সম্পত্তি আমি যা খুশি করবো তাতে তোর কি? আর শোন, তোর এই সম্পত্তি সব লিখে নেওয়ার পরে আমি আর একটা বিয়ে করবো। এই বউকে নিয়ে আমি এই বাড়িতে সুখে শান্তিতে থাকবো। তোর এই বাড়ি থেকে বের করে দেবো। আপনি এগুলা কেমন কথা কইতাছেন? আমি তো আপনার বিয়ে করাবো। আপনি যদি এই বাড়ি থেকে মনে পার করে দেন, তাহলে আমি কই যাবো, কার কাছে যাবো? আর আপনার যা যা করতে মন চায় ভাইজান আসার পরে কইেন, আমার সামনে এগুলা কথা কইেন না। এই খারাপ, চল এখনই যা করার এখনই করবো। ভাই আসার পরে কিছু ভাই করতে দেবে না। এখন সারা দেন আমারে। এই যে তোর কাপড় চোপড় নিয়ে যা, এবার থেকে যা। না না, আমি এবারে ছেড়ে কোথাও যাবো না। আমার এই বাড়ি থেকে বার করে দিয়েন না। এই বাড়িটা আজ থেকে আমার, আর এই বাড়িতে থাকার তোর কোনো অধিকার নেই। না, আমার এই বাড়ি থেকে বার করে দিয়েন না। আর যদি বার করে দিতেই হয়, ভাইজান আসা পর্যন্ত আমার এই বাড়িতে থাকতে দেন। ভাইজান আসুক, তারপরে আপনি আমার এই বাড়ি থেকে বার করে দিয়েন। বুঝছি, তুই এভাবে যাবে না, তোর ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে। না না, আমার ছেড়ে দাও। আমি ছেড়ে যাবো না, ছেড়ে দাও আমারে। তোর এত বড় সাহস, তুই বাড়ির বউয়ের গায়ে হাত তুলিস? আমি তাকে নিজ হাতে তোর বউ করে এই বাড়িতে এনেছি, তুই কিনা তাকে কাল ধরে বাড়ি থেকে বের করে দিচ্ছিস। আমি চাইছিলাম তোকে বিয়ে করিয়ে ভালো করব, তুই শুধরাবি না, তুই ভালো হসতি, তুই আরো খারাপ হয়েছিস। বাবা সাহেব, আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আমি চাইছিলাম আপনার মেয়েকে বিয়ে করিয়ে ওকে আমি ভালো করব, কিন্তু তা পারলাম না। আমি আপনার কাছে ক্ষমা চাই। ভাইজান, তুমি নাটক বন্ধ করো তো, তোর নাটক আর ভালো লাগছে না। তুমি যে এই বাড়িটা বিথির নামে লিখে দিয়ে গেছিলে, বিথির কাছ থেকে আমি লিখে নিয়েছি। অতএব এই বাড়িটা এখন আমার। কি? এই এই ফিরোজ, তুই এটা কি বলছিস? আমি কি অতই বোকা? তুই ভেবেছিস ওই দলিলটা নিয়েছিস আর এই বাড়ি তোর হয়ে গেছে? আরে ওটা তো একটা ভুয়া দলিল। ওটা ছিল আমার সাজানো নাটক। আমি জানি তুই আমার ভাই হলো কি হবে, তুই কতটা খারাপ সেটা আমার ভালো করে জানা আছে। এই জন্যই আমি ভুয়া দলিলটা তোর বোর কাছে দিয়েছিলাম। আমি জানি আমি যাওয়ার পরে তুই এই বাড়িঘর বিক্রি করে আবার জুয়া খেলবি, মদ খাবি, সেজন্যই আমি ওই ব্যবস্থাই করে গিয়েছি। আমাকে অত বোকা ভাবিস না। আমি দেখতে চেয়েছিলাম আসলে তুই কি পরিবর্তন হয়েছিস, ভালো হয়েছিস নাকি আগের মতোই আছিস। না, তুই আগের মতোই আছিস। অতএব এই বাড়িতে থাকার তোর কোনো অধিকার নাই, এখন বের হয়ে যা বলছি। ভাইজান, তুমি এসব কি কও? এই বাড়ি আমার না। তবে তুমি একটু ভাইজানটা বোঝাও না। ভাইজান নাকি আমার এই বাড়ি থেকে বের করে দেবে। আমি কোথায় যাব? আমার তো যাওয়ার জায়গা নাই। তুমি একটু ভাইজানটা বোঝাও প্লিজ। ভাইজান, আমার মনে হইতেছে আপনার ভাই আপনার ভাইয়ের ভুল বুঝতে পারছে। তাহলে একটাবার মাফ করে দেন, একটাবার ভালো হওয়ার সুযোগ দেন। আর মনে হয় এমন করবো না। বাবা, তুমি কিছু কও না কেন? হ বাবাজি, আমার জামাই বাবাজিরে মাফ করে দাও। ও মনে হয় ভবিষ্যতে শুধরাই যাইব, আর এরকমটা করবো না। এবার মতো মাফ করে দাও বাবাজি। হ্যাঁ,
তালই সাহেবের কথা মতো আজকে তোকে আমি মাফ করে দিচ্ছি, তবে একটা শর্তে, আজকের পর থেকে তুই কোনো খারাপ জিনিস পান করবি না, খারাপ ছেলেদের সাথে মিশবি না, আর বৌমা যাকে আমি নিজে পছন্দ করে তোকে বিয়ে করেছি তার সাথেও খারাপ ব্যবহার করবি না, কথাটা যেন মনে থাকে। তালই সাহেব ঘরে আসেন। ঘরে চলো বাবা, আমি চলো। দাঁড়ান, এই আসামির জামিন হয়নি। এই আসামির জামিন হয়নি, ওনাকে কারাগারে নিয়ে চলুন। এই আসামির জামিন হয়নি মানে কি বলতে চান আপনি? হ্যাঁ, ওনার জামিন হয়নি, কারণ আজ রাত 12টা 1 মিনিটে ওনার ফাঁসির কার্য ধার্য করা হয়েছে, আর সেই রায় আমি নিজ হাতে দিয়েছি। বোন, তুই রে কি কইতেছস? আজ রাত 12টার পরে আমার ফাঁসি মানে তুই কেমনে পারলি বোন হইয়া ভাইয়ের ফাঁসি রায় দিতে? বোন, আমি বাঁচতে চাই বোন, আমারে বাঁচা বোন, আমারে বাঁচা। স্টপ! আমি আইনের লোক, আমি এখানে আমার কাজটাই করতে এসেছি। এখানে আমি পরিচয় দিতে আসিনি কে কার ভাই কে কার বোন। আর আইনের চোখ কালো পর্দা দিয়ে ঢাকা থাকে, আইন কখনো পরিবার পরিজন আত্মীয় স্বজন মানে না। আপনি অপরাধ করেছেন, আপনাকে আপনার শাস্তি পেতেই হবে। অফিসার, আপনারা একে কারাগারে নিয়ে চলুন। ম্যাডাম, কিছু মনে না করলে একটা কথা বলি। আপনাদের কথা শুনে মনে হচ্ছে এই আসামি আপনার ভাই, মানে আপনাদের সম্পর্ক ভাই বোনের। হ্যাঁ, সে আমার ভাই, আর সে আমার ভাই হলেও এখন সে আইনের চোখে একজন আসামি, আর আসামি কখনোই আমার ভাই হতে পারে না। এই মুহূর্ত থেকে আমি আমার ভাই বোনের সম্পর্ক থেকে বিচ্ছিন্ন করলাম। কি কইলি বোন? তুই আমার সাথে সম্পর্ক নষ্ট করতে চাইলি? বোন, তুই আমার নিজ মুখে ফাঁসি রায় দিলি। আজকে যে তুই ম্যাজিস্ট্রেট, সেটা কার জন্য? এই আমার জন্য, এই ভাইয়ের জন্য তুই আজকে ম্যাজিস্ট্রেট হইতে পারছস। তোর ম্যাজিস্ট্রেট বানার জন্য আমি রিক্সা চালাইছি, কামলা দিছি, কুলিগিরি কাজ করছি, মানুষের বাড়ি বাড়ি বস্তা টাইনা তোরে পড়াশোনা করে আজকে এই পর্যন্ত আনছি। বোন, আজকে তুই ম্যাজিস্ট্রেট হইতে পারছিস বইলা তুই তো নিজে হাতে আমার ফাঁসি রায় দিলি। তুই কি ভুলে গেছস বাপ মা মারা যাওয়ার পর থেকে এই ভাই তোরে কোলে পিঠে করে মানুষ করছে? বোন, ছোট সময় যখন তুই ক্লাস 1-এ পড়তি তখন তুই আমার বলছিলি, ভাইয়া আমি বড় হইয়া অনেক বড় ম্যাজিস্ট্রেট হবো। কিন্তু বোন, আমি মনে করছি তুই এমনি কথাটা বলছস, কিন্তু বিশ্বাস কর আমি ঠিকই মনে করে রাখছি যে বড় হইলে তোর অনেক বড় ম্যাজিস্ট্রেট বানাবো। আমি বানাইছি বোন, কিন্তু বোন দেখ ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে সেই বোনের হাতে আমার ফাঁসির রায় হয়েছে। এসে বড় চাও তার কিছু থাকে না বোন, আমি অনেক খুশি হয়েছি। থামুন, এখানে আমি আপনার ছোটবেলার কাহিনী শুনতে আসিনি, আমি আমার কাজ করতে এসেছি। আর তাছাড়া আপনি আমার ভাই, ছোট সময় বাবা মা হারাই, আপনারই তো দায়িত্ব ছিল আমাকে মানুষ করা। তার মানে এই নয় যে এর বিনিময়ে আমি আপনাকে ছেড়ে দিব, এটা কখনোই সম্ভব নয়। আমি আইনের লোক, আমি আইনের গতিতেই চলবো। অফিসার, আপনারা একে কারাগারে নিয়ে চলুন। বোন দাঁড়া, আজকে তোমার ফাঁসি হয়েই যাইব, কিন্তু কেন আমি ফাঁসির আসামি সেটা তো এই দুনিয়ার মানুষ জানে না। এই দুনিয়ার মানুষটা বইলা যাই শুন তাইলে। কিরে রে দাই, শুনলাম নাকি তোর বোন নাকি ম্যাজিস্ট্রেট পড়াইতেছস? হ্যাঁ বড় ভাই, আপনি যা শুনছেন সবই সত্য শুনছেন। বড় ভাই, আপনি একটু আমার বোনের জন্য দোয়া করেন, আমার বোনের যেন পড়াশোনা করে বড় ম্যাজিস্ট্রেট বানাইতে পারি, আমার অনেক ইচ্ছা। কিন্তু আমি যতদূর জানি তোর তো বাড়ির অর্থ সম্পত্তি বেশি নাই, তাহলে তোর বোনকে কেমনে ম্যাজিস্ট্রেট পড়াইবি? আমার তো মনে হয় তুই পারবি না রে। ভাই কি কইতেছেন এটা? টাকা পয়সা নাই তাতে কি হয়েছে, শরীরে রক্ত আছে, দরকারে রক্ত বেচুম, দরকারে 2টা কিডনি বেচুম, তারপরেও আমি আমার বোনকে ম্যাজিস্ট্রেট বানাই ছাড়ুম। ওই দেখ, চৌধুরী বাড়ির পোলা আইতাছে, হাতে একটা ব্যাগ দেখতাছি, আমি নিশ্চিত ওই ব্যাগের মধ্যে লাখ লাখ টাকা আছে। তুই যদি কোনো রকম ওই টাকাটা চিন্তা করে নিতে পারোস, তাইলে তোর বোনকে তুই ম্যাজিস্ট্রেট পড়াইতে পারবি। এখন তুই ভাইবে দেখ কি করবি। হ্যাঁ ভাই, তো ঠিক কথাই কইছে ভাই, আপনার অনেক ধন্যবাদ ভাই। আমার বোনকে ম্যাজিস্ট্রেট বানানোর জন্য আমি তাই করুন ভাই, আমি তাই যাইতেছি। ভাই দাঁড়ান ভাই, ভাই নিশ্চয়ই ব্যাগের ভিতরে টাকা আছে ভাই? হয়, এই ব্যাগে টাকা আছে, ব্যাংকে জমা দিতে যায়। ভাই ব্যাংকে জমা দিতে হইব না ভাই, টাকাগুলো আমার দিয়ে দেন ভাই, টাকাগুলো আমার খুব দরকার ভাই, টাকাগুলো আমার দিয়ে দেন ভাই। কেন এই টাকা আপনাকে দিব কেন? টাকাগুলো আমার অনেক দরকার ভাই, দেন ভাই। আপনি টাকা দিব না? দেখেন ভাই, ভালো মতো কইতাছি ভাই, টাকাটা আমার দিয়ে দেন ভাই। আশ্চর্য ব্যাপার তো। আরে আশ্চর্য ব্যাপার মানে স্যার স্যার হাই হাই হাই, করলোটা কি?
টাকা চিন্তা করতে যায় তো ওরা মেরে ফেলাইছে। হ্যাঁ এই জায়গায় থাকলে তো আমি ফাইসা যাবো, পুলিশের হাতে ধরা খাবো। বুঝতে পেরেছি আপনি যা কিছু করেছেন আমার জন্য করেছেন, আমার স্বপ্ন পূরণের জন্য করেছেন, কিন্তু আমার কিছুই করার নেই। আমি আইনের হাতে বাধা, আইন আইনের গতিতেই চলবে। আপনি আসামি আর আমি একজন ম্যাজিস্ট্রেট, তাই আমাকে আমার কর্তব্য পালন করতেই হবে। অফিসার, আপনারা একে নিয়ে চলুন। বোন, এত কিছু শোনার পরেও তুই যে তোমার ফাঁসি দিবি এ না আমার কিছু বলার নাই বোন। বিশ্বাস কর, তো একটা কথা বলি বোন, যাওয়ার আগে একটাবার আমার ভাই বলে ডাক দিবি। আজকের পর থেকে তো তুই আমার আর দেখতে পারবি না, আমি তো আর দেখতে পারবো না। একটাবার ভাই বলে ডাক দাও। অফিসার, আপনারা একে নিয়ে যান। আয় চল, আয়। ভাইয়া, আমি তোমাকে কি করে বোঝাবো? আমার হাত যে আইনের হাতে বাঁধা, আমি চাইলেও যে অনেক কিছু করতে পারি না। ভাই, আমি যদি জানতাম বড় হয়ে আমি ম্যাজিস্ট্রেট হলে আমার হাতেই তোমার ফাঁসির রায় পড়বে, তাহলে আমি কখনোই এরকম স্বপ্ন দেখতাম না। কি করার ভাইয়া, তুমি যে আইনের চোখে বড় অপরাধী, কি করবো বলো ভাইয়া? তুমি যে আইনের চোখে অনেক বড় একজন অপরাধী, আর আমি একজন আইনের লোক। আমি চাইলেও তোমাকে কিছুই করতে পারতাম না, আমি তোমাকে ছাড়াতেও পারতাম না। ভাইয়া, আরে মেয়েটা কোন দিকে গেল? স্যার এদিকে চলেন ভাই, আসুন। কি ব্যাপার, পুলিশ ওরা আসছে না কেন এখনো? আপনি এখানে দাঁড়িয়ে পড়েছেন যে? হ্যাঁ, দাঁড়িয়ে পড়লাম। শুনুন, আমি টাকাটা ঠিক ওইভাবে রেখে এসেছি, ঠিক আছে? এখন শুধু দেখি উনি টাকাটা নেয় কিনা। ওই তো ওই লোকটা এসেছে। আমি আজকে কামে গেছি, আজকে খের দেওয়ার নামে কোনো কথাই নাই। গরুগুলা গুড়ার পর খাড়াই রয়েছে, ওই আমারই আইসা খেরগুলো দৌড় লাগ। আরে টাকা, 2 লাখ টাকা। এই 2 লাখ টাকার জন্যে আমার মেয়েটার বিয়ে বারবার ভেঙে যায়। যেন থেকে দেখতে আসি, কয় 2 লাখ টাকা লাগবে। এই জন্য মেয়েটা আমার ঘরে পড়ে রয়েছে, আর মুখের দিকে চাউন যায় না। যাক, এই 2 লাখ টাকা দিয়া আমার মেয়েটারে বিয়ে দিব, আমার মেয়ের মুখে আমি হাসি দেখুন। যাক, টাকাগুলো বাড়ি লয়ে যাই। না, এই টাকা তো আর আমার না। আমি কেন অন্য মানুষের টাকা বাড়ি নিয়ে যাইতেছি? যে টাকা কটা এখানে রাখছে, হ্যাঁ তো আমার চেয়ে বেশি দরকার হইতে পারে। না না, যেই রাখছে টাকাটা অবশ্যই এই জায়গায় আইব। তার চেয়ে আমি এই জায়গায় বসে থাকি, যদি আসে তাহলে আমি তার টাকা কটা দিয়ে দিব। কি ব্যাপার স্যার, এই লোকটা তো টাকাগুলি না নিয়ে উল্টো ওখানে বসে রইল, যার টাকা তাকে ফেরত দিবে বলে। এখন উপায়? হ্যাঁ, তাই তো দেখছি। উনি টাকাগুলো না নিয়ে ওখানে বসে আছে। আমার মনে হয় কি, উনি যতক্ষণ পর্যন্ত না ওই টাকার মালিককে খুঁজে পাবে, ততক্ষণ পর্যন্ত উনি এই টাকা নিবে না। লোকটা অনেক সৎ, আর উনি এইভাবে কারো টাকা যে নিবে না সেটা আমি খুব ভালো মতোই বুঝতে পারছি। আচ্ছা চলুন এক কাজ করি, আমরা কৌশলে গিয়ে ওনাকে টাকাগুলো বুঝিয়ে দিই, তাহলে হয়তো নিবে। ঠিক আছে স্যার, সেটাই করা যাক। আচ্ছা চলুন। চলুন। ঠিক আছে, আমরা গিয়ে কথা বলছি। স্যার, আপনারা? হ্যাঁ, আমরা আপনার সাথে কিছু কথা বলি। শুনুন, আমাদের পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা কোনো এক পরিবারকে গোপনে 2 লক্ষ টাকা পুরস্কৃত করার চিন্তা করেছি। আমরা টাকাটা রেখেছিলাম
কারো বাড়ির ঘরের কোনায়, কারো বাড়ির রান্নার চুলায়, কিংবা চলার পথে কোনো এক রাস্তার কোনায়। এবং হতে পারে সেই টাকাটা রেখেছিলাম আমরা এরকমই কোনো ঘরের এক গাদায়। আচ্ছা, আপনি কি সেই টাকাটা পেয়েছেন? যদি কেউ একজন সেই টাকাটা পেয়ে থাকে তাহলে সে হচ্ছে সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি। হ্যাঁ, টাকা তো আমি পাইছি এই ঘরের গাদার মধ্যে। এই যে 2 লক্ষ টাকা, এই যে দেখেন। আরে হ্যাঁ, তাই তো। তাহলে আপনি হচ্ছেন সেই সৌভাগ্যবান ব্যক্তি যে কিনা এই 2 লক্ষ টাকা পেয়েছেন। এখন থেকে এই 2 লক্ষ টাকার মালিক আপনি। এই কি কইতেছেন স্যার? এই 2 লক্ষ টাকা আমার? এই টাকাগুলো আমি বাড়ি নিয়ে যাবো? হ্যাঁ, সত্যি বলছি, এই টাকা এখন থেকে আপনার, আপনি এটা বাড়িতে নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, এই 2 লাখ টাকা আমার, আমি এই টাকা বাড়ি নিয়ে যাবো। জানেন স্যার, এই 2 লাখ টাকার জন্য না আমার মেয়েটার বিয়ে হইতেছে না। যে যেটা থেকে আসে এই 2 লাখ টাকার জন্য খালি ঘুরে যায়, আর মেয়েটার মুখের দিকে তাকানো যায় না। অহন যাইয়া আমি মেয়েটার ধুমধাম করে বিয়ে দিব। আমার মেয়েটা আসবো, আমারও খুব শান্তি লাগবো স্যার। স্যার আপনাকে খুব ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। চলুন লিখুন স্যার।